ঘুমান ভাই ঘুমান, বুঝছেন? সকাল কয়টা বাজে এখন বাংলাদেশে? 8:30 নাকি? হ্যাঁ 8:30 তো। ঘুমান, ভালো করে ঘুমান। আজকে তো দুপুর 1টা বাজে, জোহর নামাজের পরে ওই হাদির তো জানাজা হবে, আপনি তো জানেন, মানিক মিয়া এভিনিউতে, জানেন না? যাবেন তো সেখানে নাকি? হ্যাঁ, অবশ্যই যাওয়া উচিত। আর হাদির যে ডেড বডিটা সেটা রয়েছে এখন জাতীয় হৃদ হসপিটাল নাকি যে একটা নাম আছে, তো সেখানে তার ডেড বডিটা ফ্রোজেন করে রাখা হয়েছে, মানে বুঝছেনই তো কোথায় রাখে আর কি, হিমাগার যেটাকে বলে। তো এখন এর ভিতরে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন আমাদের সামি ভাইয়া, জুলকারনাইন সায়ের। তো আমাদের সামি ভাইয়া, ওনার ডাক নাম সম্ভবত সামি। তো সামি ভাইয়া তো একটা ভয়ঙ্কর নিউজ তার ফেসবুক পোস্টে গিয়ে দিয়েছে। আর আমি বুঝলাম না এই সামি ভাইয়া এত খবর পায় কেমনে করে, আমার একটু কমেন্ট করে জানেন তো। এই সামি ভাইয়া পায় কেউ থেকে, সে তারে তো পয়সা দেয় হলো সে আল জাজিরা আলারা, ঠিক আছে? তো আল জাজিরা আলারা তার পয়সা দেয়, কিন্তু তার নিউজের যে ফেসবুকে যে পোস্ট যা কিছু দেখি সব তো বাংলাদেশকে কি অন্য কোনো দেশের নিউজ টিউজ নাই। এবং বাংলাদেশে কোন সন্ত্রাসী কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, কয়টা বাজে যায়, কোথায় খায়, কোন হোটেলে ঘুমায়, কার সাথে দেখা করে, কার গার্লফ্রেন্ডকে, বুঝছেন? তো এইগুলি দেখি দুনিয়ার ওনার নিউজে ভরা। সামি ভাইয়ের ফেসবুক মানে পোর্টালে গেলে আপনারা এইগুলি দেখবেন। তো এখন সে আরেকটা ভয়ঙ্কর নিউজ দিয়েছে, সেটা হলো আজকে যে জানাজা অনুষ্ঠিত হবে জোহর নামাজের পরে সাদিকে, এই হাদির যে জানাজা হবে মানিক মেহবানিতে, তো সেখানে সে বলতে চাচ্ছে বাংলাদেশের কোনো একটি দল, সে সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করেনি, বলছে বাংলাদেশের কোনো একটি দল সারা বাংলাদেশ থেকে হাজার হাজারে না লাখে লাখে মানুষ জড়ো করবে হলো মানিক মেহবানিতে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জর্জ ভাই এটা তো ভালো কাজ, পুণ্যের কাজ। মানিক মে এভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে, যারা আমরা হাদিকে ভালোবাসি বা যারা হাদিকে কখনো মানে সামনে থেকে চোখে দেখিনি, কিন্তু ভাই তাকে আমি ভালোবাসি, হয়তো টিভির পর্দায় দেখছি, হয়তো বা সেলফোনে দেখেছি, কোনো টক শোতে দেখেছি বা কোনো ছোটো ভিডিও টিডিওতে দেখেছি, ভাই ছেলেটা আমার ভালো লাগে। হ্যাঁ, আমার ভাই ব্রাদার কিছু হয় না, কিন্তু ভাই তাকে আমি ভালোবাসি। ছেলেটা মারা গেছে এই অল্প বয়সে, মাত্র 32 বছর বয়সে। তো ভাই শেষ দেখাটা দেখতে আসুন, জানা যায় যেমন ভাই দোষের কি, এখানে যদি লাখে লাখে আসে, কোটিতে আসে, কারো তো সমস্যার কথা না। প্রবলেম তো এখানেই হয়েছে। তো আমাদের সামি ভাইয়া যেটা বলতে চাচ্ছে সেটা হলো, এই যে হাজার হাজার লাখে লাখে মানুষ যে ঢাকার মানিক মিয়া এভিনিউতে আসবে, তো সেখানে আরেকটা লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে তাদের। একটা দলের ভিন্ন কিছু উদ্দেশ্য রয়েছে, সেটা হলো এই লাখে লাখে মানুষ যখন এই মানিক মে এভিনিউতে থাকবে, তখন তাৎক্ষণিকভাবে সেখানে বিপ্লবী সরকার গঠন করার একটা প্রচেষ্টা হতে পারে। এবং যখনই বিপ্লব সরকার গঠনের হুঙ্কার এবং ঘোষণা দেওয়া হবে মানিক মে এভিনিউতে, এবং তার পরপরই লক্ষ লক্ষ যে জনতা এসেছিলেন এই হাদির জানাজাতে, তো তারা ঢাকা শহরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সরকারের যত ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট রয়েছে, স্থাপনা রয়েছে, বিল্ডিং রয়েছে, ল্যান্ডমার্ক রয়েছে, বুঝছেন, সেগুলোর ভেঙ্গা চুরা তছনছ করে দেবে, সেগুলোর ভেঙ্গা নিগা তছনছ করে দিবে। এবং সেনাবাহিনীর ভিতরে এরকম একটা বিদ্রোহ দেখা দিবে যে সেনাবাহিনীর একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধরবে, তাদের রাইফেল তুলে নিয়ে দেবে। এ তো ভাই গায়ের লোম দাঁড়া যেতেছে আমি যেগুলো বলতেছি, তো ভয়ঙ্কর অবস্থা। আমি পড়ে শুনে সামি ভাই কি লিখছে, সামি ভাই লিখছে, আগামীকাল উসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। সে দলের নাম উল্লেখ করেনি। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে। এর ধারাবাহিকতায় 30-31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরও কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরও জটিল করে তোলা হবে। তো যেটা বললাম না, এখন গুম কমিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে যাদেরকে অ্যালিক্ট করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে যাদেরকে সেই কমিশনের রিপোর্টে, তো তার বাইরে গিয়ে ওই আরও কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হবে। এবং সেই নামকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভিতরে লেগে যাবে। সেই নতুন যে নামগুলো অ্যাড হবে, তো সেখানে একই কেন্দ্র করে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ ঘটবে, সেনাবাহিনীর ভিতরে লেগে যাবে। আর ওদিকে জানা যায় যে লাখে লাখে মানুষ আসবে, এবং তারা যদি সরকারি যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো যদি ভাঙতে শুরু করে, এবং আশেপাশে বাংলাদেশে এখন এই মুহূর্তে গুলশান বনানীতে কমসে কম 50 থেকে 60টা দূতাবাস হবে বিভিন্ন দেশে। তো সেই দূতাবাসে যদি এই পাগলা জনতা গিয়ে ঝাঁপায় পড়ে, ভাঙচুর শুরু করে, আর আমরা তো দেখেছি বাংলাদেশের বর্তমানে ল এনফোর্সমেন্টের যে অবস্থা, বাংলাদেশের পুলিশ ভাইদের যে অবস্থা, বাংলাদেশের সেনাবাহিনীদের যে অবস্থা,
এই মব ঠেকানোর মতো পরিস্থিতি বা নিয়ন্ত্রণ আমার তো মনে হয় না বাংলাদেশ না পুলিশ ভাইদের মধ্যে আছে, না সেনাবাহিনীর মধ্যে আছে, না বাংলাদেশ সরকারে আবাল মার্কা ইউনূস স্যার সেটা করতে পারবে। আপনাদের কি মনে হয় এই লক্ষ লক্ষ মানুষ যারা জানাজায় আসবে তারা যদি সত্যি সত্যি, আমি ভিডিওটা করতেছি সকাল 1:30 বাজে, দেখতেছেন দুপুর 1টা বাজতে কয় ঘন্টা বাকি, মাত্র 4-5 ঘন্টা বাকি। এই মুহূর্ত পর্যন্ত আমি নিউজে যা দেখছি, যে খবর আমার কাছে আছে, হাজারে হাজারে না লাখে লাখে মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে এসে জড় হইতেছে। তো ওই ক্ষেত্রে স্বামী যেটা বলছে, স্বামী তো বলছে আজ থেকে আরও একদিন আগে, প্রায় 18 ঘন্টার আগে তার পোস্ট, এটা কতক্ষণ আগে, সরি 18 ঘন্টা, 14 ঘন্টা আগে, আমি যখন ভিডিও করেছি 14 ঘন্টা আগের পোস্ট। তো 14 ঘন্টা পরে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাসে ভরে ভরে, ট্রেনে ভরে ভরে, লঞ্চে ভরে ভরে পিঁপড়ার মতো মানুষ ঢাকা আসতেছে। এখন সত্যি সত্যি সেই মানিক মেহবিনুতে যদি বিপ্লবী সরকার গঠন করা হয় তাহলে ইউনূস স্যারের কী হইব, তাহলে ইউনূস স্যারের কী হইব? একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, এই ইলিয়াস যারা কিনা এই একেবারে ভক্ত ছিল ইউনূস স্যারের, কিন্তু চরম লেভেলের ভক্ত ছিল ইউনূস স্যার, সবসময় গর্ব করে বলতো ইউনূস স্যার হলো আমাদেরই সরকার, এই ইলিয়াসই বলছে, অনেক ভিডিওতে বলছে, পিনাকিও তাই বলছে, পিনাকি দাও তাই বলছে, ইলিয়াসও তাই বলছে। কিন্তু এখন খেয়াল করেন ইলিয়াসের গত 2 দিন ধরে ভিডিওগুলো টোন শুনেন, এমন কোনো বকা নাই, মায়ের তুইলা বাপের তুইলা, বুঝছেন, মানে পারে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাগিবাস কয়, বুঝছেন, পারে তো ডক্টর ইউনূসকে মাগিবাস কয়। আমি কিছু বলিনি, বলতেছিল ইলিয়াস গিয়ে শুনেন তার ভাষা কি অবস্থা, কি বিশ্রী ভাষায় গাই লিতেছে। এবং ইলিয়াস কিন্তু তার এই সর্বশেষ কয়েকটা ভিডিওর ভিতরে সেটা উল্লেখ করছে, মানিক মিয়া এভিনিউতে বিরাট একটা তারা আন্দোলন লঞ্চ করতে যাচ্ছে, মানে ঘোষণা করতে যাচ্ছে। এখন সেই আন্দোলনের ঘোষণা কি বিপ্লবী সরকার গঠনের ঘোষণা কিনা এই মুহূর্ত পর্যন্ত আমি সেটা যখন ভিডিও করছি সেটা আমি জানি না, কিন্তু হওয়াটাই স্বাভাবিক। এর কারণ হলো বর্তমানে যে ইউনূস সরকার রয়েছে সেটা বিপ্লবের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আপনারা যারা মনে করেন কমেন্ট করে জানাতে পারেন। এই ভিতরে অলরেডি আমি তো অনেক আগে থেকেই বলতেছি যে এটা বিপ্লবের সাথে বেইমানি করে ফেলাইছে, বুঝছেন, বিপ্লবের সাথে বেইমানি করে ফেলছে। তাই বিপ্লব হয়েছে, বিপ্লব হওয়ার পর পুরো বাংলাদেশকে আমরা ঠিকঠাক করে সাজাতে চেয়েছিলাম। যদি সংবিধান পরিবর্তন করতে হয় করেন, যদি কেউ অপরাধ করে থাকে তো করেন, যদি কেউ পুলিশ হত্যা করে থাকে তাহলে তারও বিচার হবে, যারা কিনা পুলিশকে হত্যা করেছে, আর পুলিশ যদি কাউকে মেরে থাকে তারও বিচার হবে। শেখ হাসিনা যদি এইসব অন্যায় নির্দেশগুলো দিয়ে থাকে, হ্যাঁ শেখ হাসিনার বিচার হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হবে, সবার বিচার হবে, কেউ বিচারের ঊর্ধ্বে না। তো এটাই আমরা আশা করেছিলাম এই ইউনূস স্যারের কাছে। কিন্তু এই আবাল তো হালে কথা শোনে না, কানেও শোনে না, হালে চোখেও দেখে না, এমন এক কিসমত আমাদের ঘাড়ে এসে বইছে হলো এইটা। তো এখন মনে করেন এই নতুন যদি বিপ্লবী সরকার গঠন করা হয় তাহলে তো বাংলাদেশের মানে এসপার ওসপার হয়ে যাব, আনডাউটেডলি, বুঝছেন, আনডাউটেডলি এই এসপার ওসপার হয়ে যাবে পুরা বাংলাদেশ। তা এখন সেনাবাহিনীর কি পজিশনে থাকবে আমি জানি না। এখন আর্মির এক দল কি আরেক দলের বিরুদ্ধে অস্ত্র তুলে দেবে কিনা, আর বাংলাদেশের এক দল, এই যে জামায়াত বলেন, বিএনপি বলেন, তারপরে যে জুলাই যোদ্ধাদের বিভিন্ন দল রয়েছে, এনসিপি বলেন, এরা তো একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এখন যে এই বিপ্লবী সরকার কোত্থেকে আসবে, কারা করবে, কেমনে করবে, আল্লাহ মাহবুদ ছাড়া কেউ বলতে পারে না। এখন এই পুরা আন্দোলনে যারা কিনা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স তৈরি করে রেখেছে এর ভিতরে একটা হলো ইলিয়াস, আর একটা হলো আমাদের পিনাকিদা। তো আমার বিশ্বাস, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তারাই যেহেতু এগুলো প্ল্যান প্রোগ্রাম করতেছে, যে শালায় শালা উস্টামেরা খেদাও এই অন্তর্বর্তী সরকারকে, বুঝছেন, উস্টামেরা খেদা আনতে পারছে, শালা তো পুরা একেবারে সবার জন্য শালা একটা অভিশাপে দেখা দিতে, বুঝছেন, সবার জন্য একটা অভিশাপে দেখা দেয়, এই বিড়া রেখা দাও এখান থেকে, বুঝছেন, এটা আমার ভাষা না, তারা বলতেছে। তা এখন যদি তারা মনে করেন এই আজকে যদি বিপ্লবী সরকার গঠন করে, তো হয়তো বা আমার ধারণা যদি বিপ্লবী সরকার গঠন করেনি তো এই মুহূর্তে পিনাকির চাইতে তো বেস্ট অপশন নাই এই বিপ্লবী সরকারের অন্তর্ভুক্ত হওয়া, বা ইলিয়াসের চাইতে বেস্ট অপশন নাই। তাহলে হইতে পারে আমাদের পিনাকিদা, হইতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার, আশ্চর্যের মতো কোনো কিছু নাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গিয়ে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, ওটিই হবে বিপ্লবী সরকার। এটা ইলিয়াস পিনাকির ভাষা অনুযায়ী যে লক্ষ লক্ষ মানুষ এখন মানিক মিয়া এভিনিউর দিকে রওনা হয়েছে, কার মনে কি আছে তারা আমি জানি না। আর এগুলো তো বাংলাদেশের গোয়েন্দাদের কাজ। স্বামী তো শুধুখানি 2-3 লাইনে বলে দিয়েছে যেরকম একটা কিছু ঘটতে পারে, এখন ঘটলে ঘটলো, না ঘটলে নাই, আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না কি আজকে ঘটবে। যদি আজকে সত্যি সত্যি ঘটে আর বিপ্লবী সরকার গঠন হয়, তাহলে ধরে নেন ইলিয়াস এবং এই পিনাকিদা ভালো একটা পজিশন সেখানে পাবে, ভালো একটা পজিশন পাবে। এখন অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান হতে যাচ্ছে। প্রথম অভ্যুত্থান এই 15 মাসের ভিতরে যে ব্যর্থ হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা সবাই
যে দল করি না কেন এই অভ্যুত্থান যে ব্যর্থ হয়ে গেছে সেটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি। তো কাজে আরেকটা অভ্যুত্থান হওয়া জরুরি, এটাও আমি মানি, কিন্তু সেই অভ্যুত্থানটা যাতে ভালোর জন্য হয়, বুঝছেন, সেই অভ্যুত্থানটা যাতে ভালোর জন্য হয়, দেশের মঙ্গলের জন্য হয়। ওই প্রথম আলো পোড়াও, ডেইলি স্টার পোড়াও, অরে ধরো, অরে মারো, অরে কাটো, এগুলো যদি করে তাহলে তো উল্টা আবার বাম্বু আমরাই দেবো তাদেরকে, উল্টা আবার বাম্বু আমরাও দেবো। আমরাও হাজার হাজার ইউটিউবার আছে, বুঝছেন, যারা পয়সা খেয়ে ভিডিও করি না, বুঝছেন, আমাদের নীতি থেকে, আমাদের বিবেক থেকে আমরা ভিডিও করি, এবং এদেরকেও বেশি দিন টিকে থাকতে দিব না। যেমনটা পারেন এই ইউনূস স্যার, এই ইউনূস স্যারের পিছনে গুতাগুতি করার কারণেই তো এই অবস্থাটা হয়েছে। অজনপ্রিয় একটা সরকার, অজনপ্রিয় একটা সরকার। ইউনূস স্যারের ইসে গেলাম, তার একটা ফেসবুক আছে, পেজও আছে মনে হয়, সাড়ে তিন মিলিয়ন না 4 মিলিয়ন যেন ফলোয়ার। উনি মিয়া ভয়ে, মানুষ যে কী গাইলায় ওনার পোস্টের নিচে গিয়ে, উনি ভয়ে উনি কমেন্টগুলো পর্যন্ত হাইড করে রাখছে। লজ্জা শরম কিচ্ছু নাই মিয়া। এই আসছে দেশ সেবা করার জন্য, আসছে বাংলাদেশের এক্সিকিউটিভ চিফ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার জন্য। আর ওদিকে গিয়ে নরেন্দ্র মোদীর অবস্থা গিয়ে দেখেন, ভারতের নরেন্দ্র মোদীও দেখেন, আর আমগো এই আবালদারও দেখেন। ভারতের নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে গিয়ে দেখেন না একটা কমেন্ট হাইড করে, না একটা কমেন্ট ডিলিট করে, না কোনো কিছু। আর আমার বিশ্বাস না হয় গিয়ে দেখেন ডক্টর ইউনূসের ফেসবুক পেজে গিয়ে দেখেন, উনি সবগুলো কমেন্ট হাইড করে রাখছে। ভয়ে লজ্জায় সে কমেন্টগুলো দেখাতে পারে না। এবং উনি হলো একটা ডেমোক্রেটিক কান্ট্রির হলো প্রধান, যে কিনা মানুষ কমেন্ট করতেছে, সেই কমেন্টগুলো পাবলিকলি রাখতে লজ্জা বোধ করে, শরম পায়, এবং সেগুলোকে হাইড করে রাখে। এবং এইছে একটি ডেমোক্রেটিক কান্ট্রির এক্সিকিউটিভ চিফ হওয়ার জন্য, সরকার প্রধান হওয়ার জন্য। এই হলো তাদের মন মানসিকতা। এই আবার রেজ আপনার করতে গেল, এই আল্লাহ মাবদ কেউ জানে না, শালায় ফেসবুকের ভয়, বকার ভয় এই কমেন্টগুলো পর্যন্ত ঠিক। আমি আজকে সকালে দেখছি, অবাক হয়ে গেছি। আমি দেখি তো কি কমেন্ট টমেন্ট করে মানুষ, ভালো মতো তো জানা যায়, কিন্তু সব হাইড করে রাখছে। প্রমিস তো করছে ইউনূস স্যার, সংবিধান কসম খাইছেন না, আমি বাংলাদেশের এই গণতন্ত্র যেমন আমার জান, জীবন এবং যৌবন দিয়ে দেবো। বেচারা তো যৌবন নাই, বাকি আছে জান আর জীবন, আর কিছু পয়সা আছে, পয়সার কথা বলেনি, এগুলি দিয়ে দেবো। তো যাই হোক, এখন এই নিয়ে সরকার প্রধান হয়ে তার ফেসবুকের কমেন্ট হাইড করে রাখে। এইগুলো গণতন্ত্রের অবস্থা, এইগুলো গণতন্ত্র মানে তো সব খুললাম, সব খোলা থাকবে, সবার সব কিছু বলার অধিকার আছে। শুনতে হবে, ধৈর্য ধরতে হবে, প্রতিবাদ করতে হবে। কেউ মিথ্যা কথা বললে, ভুল বললে প্রতিবাদ করতে হবে, পাল্টা তাকে বুঝাতে হবে। দিস ইজ কল ডেমোক্রেসি। আর সারা 2-4টা কমেন্টের ভাই ফেসবুকের কমেন্টও হাইড করে রাখছে। কি এক আবাল এসে পড়ছে আমাদের কপাল, আল্লাহ কি যে পাপ করছিলাম আমরা। এই নিয়ে শালা না কি আর কি অবস্থা। যাকে এগুলো বললে, আর আবার আপনারা যারা ডক্টর ইউনূসকে খুব ভালোবাসেন তারপর মনে কষ্ট পেয়ে যাবেন। তো যাই হোক ভাই, সকাল 9টা 9:30 বাজে আপনারা এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখবেন। তো বাংলাদেশে যদি সত্যি সত্যি আজকে বিপ্লবী সরকার গঠন হয় জোহরের নামাজের পরে, তখন আমি ঘুমিয়ে থাকবো আমেরিকাতে গভীর রাত। তো সকালে আমি জানি না কি নিউজ আপনাদের কাছ থেকে পাবো। তো যাই হোক, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আল্লাহর উপর পুরো বিশ্বাস আমাদের রয়েছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।